রাহুলকে ভালোবেসে ঘর থেকে পালিয়ে আসি আমি। কখন কি করে রাহুলের প্রেমে পড়ে যাই বুঝতেও পারিনি। কারণ রাহুল আমার গাড়ির ড্রাইভার ছিল। ও রোজ আমাকে নিয়ে কলেজে আসা যাওয়া করতো। এক কথায় ও আমার বডিগার্ডের মতো সব সময় আমার সাথে থাকতো। একদিন আমি রাহুলকে আমার ঘরে ডাকি। সেদিন বাসায় আমার বাবা মা ছিলেন না। ওরা সব সময় বলেন যে আমি নাকি অনেক ভালো মেয়ে ওদের। আমার একটা দিদি ছিল, ওকে জিন্দা জ্বালিয়ে দিয়েছিলেন আমার বাবা। আমার বাবা মা এটাই ভাবেন যে দিদির অবস্থা দেখে আমি হয়তো ভালো থাকবো, তাই আমি কলেজে যাওয়ার সময় আমাকে গাড়ি করে যেতে হতো। আমার ড্রাইভার সব সময় আমাকে নজরে নজরে রাখতো, কারণ এটা আমার বাবার আদেশ। দিদিও কলেজের খুব গরিব একটা ছেলেকে পালিয়ে বিয়ে করেছিল, সেজন্য আমার বাবা দিদিকে জিন্দা জ্বালিয়ে দিয়েছিলেন। আমি বাবার সাথে ঠিকমতো কথা বলতাম না, ভয় পেতাম ভীষণ। বাবার মুখের আগে মাও কথা বলতে সাহস পেতেন না। ছোটখাটো জিনিসে আমার বাবা মাকে ভীষণ বকাবকি করতেন। আমি এইসব যেন সহ্য করতে পারতাম না। কিন্তু হাজার হলেও আমার বাবা, কী করতে পারি নিজের বাবাকে। যদি কিছু বলি তাহলে দিদির মতো হয়তো আমাকেও জিন্দা জ্বালিয়ে দিতে পারেন। টাকা পয়সা বেশি হলে হয়তো মানুষ এমন হয়। এই শহরে আমাদের মতো ধনী আর কেউ নেই। নিজের সম্মান বাঁচানোর জন্য বাবা নিজের মেয়েকে জ্বালিয়ে দিয়েছেন। এত ধন সম্পদ কি করবেন? আমার একটা ভাইও নেই। আমি মাকে বলতাম, বাবাকে বলো টাকা পয়সা কিছু গরিবকে দিতে, এতে ওরা অনেক খুশি হবে। মায়ের কথা শুনে বাবা ভীষণ রেগে যান। বাবা বলেন, গরিবদের উপর আবার ভালোবাসা হঠাৎ উতলে উঠছে কেন? মা ভয় পেয়ে আর কিছু বলেননি বাবাকে। বাবা চান আরো ধনী হতে, যাতে এই শহরের সবাই বাবার কথাতেই চলে। এইসব দেখে আমার ভীষণ খারাপ লাগতো। একদিন রাস্তায় কয়টা ছেলে আমাকে ভীষণ উল্টোপাল্টা কথা বলছিল। সেই দিন আমার গাড়ির ড্রাইভার আমাকে বলে, এমন কাপড় পরে আসলে লোকে তো এমনি বলবে। কারণ আমি একটু মডেলিং কাপড় পছন্দ করতাম। এই প্রথমবার ড্রাইভারের কথায় আমার হৃদয়ে গিয়ে নাড়া দিল। আমি ওর কথা শুনে পরের দিন থেকে সাধারণ কাপড় পরতে শুরু করি। যখন গাড়িতে এসে বসি তখন ড্রাইভার বলে, ম্যাডাম আপনি খারাপ ভাববেন না। কাল এই রাস্তার ছেলেরা আপনার সাথে উল্টোপাল্টা কথা বলে মনে হয় ভালোই করেছে। ওদের জন্য আজ আপনি পুরো শরীর ঢেকে কাপড় পরেছেন। এই কথায় আমার একটু খারাপ লাগলো, কারণ আমি ওর জন্য এমন কাপড় পরছি, আরও অন্য মানুষের কথা বলছে। যাই হোক, অন্তত ওর তো ভালো লেগেছে। হঠাৎ আমার জামা কাপড়ের পরিবর্তন দেখে বাবা মাকে বললেন, নিজের মেয়ের দিকে লক্ষ্য দাও। আজকাল ওর চলাফেরা মোটেও আমার সুবিধার লাগছে না। বিকেলে করে ফেরার পর মা আমাকে সব খুলে বললেন, আর এটাও বলেন, কোনো খারাপ কাজ করিস না মা। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। তখন মাকে সান্ত্বনা দেই, মা তুমি চিন্তা করো না, আমি কোনো খারাপ কাজ করছি না। এভাবেই দিন চলতে থাকে। একদিন আমি রাহুলকে নিয়ে পার্কে ঘুরতে যাই। ওখানে গিয়ে আমি আমার মনের কথা রাহুলকে বলি। আমার কথা শুনে রাহুলের সারা শরীরে ঘাম ঝরতে লাগে। রাহুল বলে, ম্যাডাম আমার বাড়িতে আমার আপন বলতে কেউ নেই যে আমাকে আপনার বাবার হাত থেকে বাঁচাবেন। আপনি দয়া করে এমন কথা বলবেন না। কিন্তু আমি ওকে অনেক ভরসা দিতে থাকি। তারপর রাহুল আমার ভালোবাসাকে গ্রহণ করে। রাহুলকে দেখতে ও কারোর বাড়িতে কাজ করে বলে মনে হয় না, মনে হয় কোনো বড়লোক বাড়ির ছেলে। তাই হয়তো ওকে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। সেদিন বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেল। বাসায় যাওয়ার পর বাবা হাজার প্রশ্ন করতে লাগলেন, কোথায় গিয়েছিলে? আমি অতি সহজেই বলে দেই যে আমি পার্কে ঘুরতে গিয়েছিলাম। তারপর বাবা আর কিছু বলেননি, কারণ বাবা হয়তো এটা ভাবছিলেন যে যদি মনে কিছু লুকোনো থাকতো তাহলে আমি এত সহজে বলে দিতাম না। এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন বাবার এক বন্ধু পার্টি করছেন, তাই বাবা মা ওখানে চলে যান। বাড়িতে কেউ নেই। এই সুযোগে আমি রাহুলকে ভেতরে নিয়ে যাই। গিয়ে আমরা দুজন একটু রোমান্টিক কথা বলছিলাম। হঠাৎ বাবা মা সামনে। বাবাকে দেখে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছিল। তখন বাবা রাহুলকে ভীষণভাবে মারধর করলেন, আর আমাকেও ভীষণ মারলেন। সেই দিন রাহুলকে কাজ থেকে বের করে দিয়েছিলেন। আমি সেদিন প্রতিজ্ঞা করেই নিয়েছি, যা হওয়ার হবে। দিদির মতো আমিও পালিয়ে যাব রাহুলের সাথে। রাতে যখন রাহুলকে ফোন করি তখন রাহুল মেয়েদের মতো কান্না করছিল আর বলছিল, কেন আমাকে ভালোবাসা শেখালে? তোমাকে না দেখে এক মুহূর্তে যেন আমার কাছে হাজার বছর। যার সাথে আমি সুখে থাকবো, আমার বাবা তার থেকে আমাকে আলাদা করতে চাইছেন, কিন্তু আমি এটা হতে দেব না। সন্ধ্যার পর
বাবা যখন মহলে চলে গেলেন, এই সুযোগে আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়ি। রাহুলের দেওয়া অ্যাড্রেসে গিয়ে পৌঁছি। তারপর আমি আর রাহুল রাতের ট্রেন ধরে কলকাতায় চলে আসি। এখানে এসে সাধারণ একটা ঘর ভাড়া করে থাকতে লাগে। দুজনে এখানে এসে বিয়ে করে সংসার সাজানোর স্বপ্ন দেখি। আমি আগে কখনো এমন একটা ঘরে থাকিনি কোনোদিন, তবুও আমার মনে বিন্দুমাত্র কষ্ট নেই। আমার বাবার এত বড় রাজপ্রাসাদের চেয়েও এখানে অনেক সুখে আছি। হঠাৎ একদিন মা আমাকে নতুন নাম্বারে কল করলেন আর বললেন, যদি বাবাকে শেষবারের মতো দেখতে চাস তাহলে বাড়িতে একবারের জন্য আসিস। মায়ের কথা শুনে আমার ভীষণ কষ্ট লাগলো। আমার স্বামীকে নিয়ে আবার সকালে ট্রেনে চলে যাই আমাদের শহরে। ওখানে একটা হসপিটালে ভর্তি ছিলেন আমার বাবা। যত ধন সম্পদ ছিল সেইগুলো শেষ হবার পথে। তারপরও বাবার অসুখ ছাড়ছে না। মাকে জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে? মা বলেন, তোর বাবার ব্লাড ক্যান্সার হয়েছে আর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ব্লাডটা পরিবর্তন হয়েছে, কিন্তু কিডনি একটা না লাগাতে পারলে তোর বাবাকে আর বাঁচানো যাবে না। বাবার দিকে তাকিয়ে আমি আমার চোখের জলকে ধরে রাখতে পারছিলাম না। বাবা আমার দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে বললেন, আমি তোদের আশীর্বাদ করি, তোরা সুখী হ। বাবার কথা শুনে রাহুলও চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেল। বাইরে গিয়ে রাহুলকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। বসে বসে ওর অপেক্ষা করছিলাম। হঠাৎ কয়েকজন ডাক্তার এসে বাবাকে নিয়ে চলে গেলেন। বললেন কিছু পরীক্ষা করতে হবে। ঘন্টাখানেক পর একজন মহিলা ডাক্তার আমাকে এসে বললেন, আপনার স্বামী আপনাকে ডাকছেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমার স্বামী এভাবে আমায় ডাকছে কোথায়ও। ঘরের ভিতর গিয়ে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল, কারণ আমার স্বামী নিজের একটা কিডনি দিয়েছে আমার বাবাকে। আমি এই অবস্থায় ওকে দেখে হাউমাউ করে কাঁদতে লাগলাম, কারণ এই বাবা একদিন আমার স্বামীকে ইচ্ছে মতো মারধর করেছিলেন, আর আজ এই মানুষটাকে নিজের জীবন বাজি রেখে আমার স্বামী বাঁচালো। তারপর কিছুদিন যাওয়ার পর বাবাও সুস্থ হয়ে বাড়ি চলে আসেন, আর রাহুল আর আমার বিয়ের আনন্দটা সবাই মিলে উপভোগ করি। আমাদের যত সম্পত্তি ছিল বাবা সব রাহুলের নামে করে দিয়েছিলেন, কারণ রাহুল একটা কিডনি নিয়ে কোনো কাজ করতে পারবে না। গরিব ভেবে বাবা রাহুলকে অবহেলা করেছিলেন, কিন্তু মৃত্যুর সময় ও সবার আগে ডাল হয়ে এসে দাঁড়িয়েছে। এখন আমাদের পরিবারটা অনেক সুখে শান্তিতে চলছে। আমরা এখন বাবা মার সাথেই থাকি। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।